14ই আগস্ট 2005। আজ থেকে 17 বছর আগের এক সকাল। রোজকার রুটিন মেনেই কাজ চলছে সাইপ্রাসের লার্নাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বিখ্যাত বিমান নির্মাণকারী সংস্থা বোয়িং এর 737 মডেলের হেলিওস এয়ারওয়েজের ফ্লাইট 522 সাইপ্রাস থেকে গ্রিসের অ্যাথেন্সের উদ্দেশ্যে রওনা হলো তখন ঘড়িতে কাটায় 9টা 7। প্লেনে সেই মুহূর্তে 115 জন প্যাসেঞ্জার আর 6 জন ক্রু মেম্বার নিয়ে 121 জন মানুষ। সেদিন হেলিওস উড়ানোর দায়িত্ব ছিল 58 বছরের জার্মান পাইলট হ্যান্স জার্গেইন মার্টেইনের কাঁধে, যার আন্তর্জাতিক প্লেন উড়ানোর অভিজ্ঞতা প্রায় 16,900 ঘন্টার। সঙ্গে পাইলট হিসেবে ছিলেন প্যাম্পস ক্যারালাম্বাস। বিমান চালানো তথা অন্যান্য খুঁটিনাটি নিয়ে তারও অভিজ্ঞতা কম না। সাদা রঙের অতিকায় এক আলবাট্রস পাখির মতো যথাসময়ে আকাশে ডানা ছড়িয়ে টেক অফ করলো হেলিওস। শুরুটা ভালোই হয়েছিল। আকাশে উড়ার ঠিক 5 মিনিটের মধ্যেই অর্থাৎ 9:15 নাগাদ বিমান পৌঁছে যায় 12,040 ফিট উচ্চতায়। হঠাৎ এই সময়ে যাত্রীদের সচকিত করে একটানা অদ্ভুত শব্দে অ্যালার্ম বাজতে শুরু করে ককপিটে। এই উচ্চতায় এসে এই ধরনের অ্যালার্ম সাধারণত বাজার কথা নয়, কারণ এটি টেক অফ কনফিগারেশন অ্যালার্ম। সোজা কথায়, প্লেনটা যখন রানওয়ের মাটিতে টেক অফ করার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন এই অ্যালার্ম বাজার কথা। তাই হঠাৎ অ্যালার্ম বেজে উঠায় চমকে যান পাইলটরাও। মেঘের উপরে 12,000 ফুট উচ্চতায় উঠে গিয়েও প্লেন হঠাৎ এমন সিগন্যাল দিচ্ছে কেন? এমন তো হওয়ার কথা নয়। মুখ চাওয়াচাওয়ি করেন অভিজ্ঞ 2 জন পাইলট। সমস্যাটা ঠিক কোথায় বুঝে উঠতে পারছিলেন না দুজনের কেউই। টেকনিক্যাল অসুবিধা হয়েছে কিনা বা হয়ে থাকলে অবস্থা ঠিক কতটা গুরুতর তা পরীক্ষা করার জন্য তারা তক্ষুনি এটিসি মানে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তার আগেই রহস্যজনকভাবে প্লেনের ককপিটে একসঙ্গে আরো কিছু অদ্ভুত রকমের অ্যালার্ম বাজতে শুরু করে। অ্যালার্মগুলোর আওয়াজ এতই জোরালো ছিল যে পাইলট অনেক চেষ্টা করা সত্ত্বেও তাদের কণ্ঠস্বর এটিসি পর্যন্ত পৌঁছাচ্ছিল না। একসাথে এত রকম শব্দে ক্রু আর যাত্রীদের মধ্যেও দেখা দিল আতঙ্ক। চিন্তার ভাঁজ পড়ল অভিজ্ঞ 2 পাইলটের মুখেও। কিন্তু বিপদের এখানেই শেষ নয়। এর কয়েক মুহূর্ত পরেই বেজে উঠল প্লেনের মাস্টার কৌশল অ্যালার্ম। উড়ার সময় চূড়ান্ত বিপদ সংকেত ছাড়া এই অ্যালার্ম বাজে না। পাইলটেরা স্পষ্টতই বুঝলেন ফ্লাইটের অনেকগুলো সিস্টেম একসঙ্গে ওভারহিট হয়ে গেছে। ব্যাপারটা ভয়ঙ্কর। চিন্তায় বই কি ঘাবড়ে যাওয়া পাইলটেরা প্রথমে বুঝতেই পারছিলেন না এই মুহূর্তে কি করা উচিত। বিপদ সংকেত পেয়ে ক্রু মেম্বারদের মধ্যেও ছুটোছুটি শুরু হয়ে যায়। বড় কোনো বিপদ যে সামনে তা বিমানের যাত্রীরাও বুঝতে পারছিলেন। অস্বাভাবিক রকম ভয় পেয়ে যায় তারাও। বিমানের ভিতরের বাতাস যেন আচমকা ভারী হয়ে এসেছে। নিঃশ্বাস নিতে রীতিমতো অসুবিধে হতে শুরু করে। এক সময় যেন কার ইঙ্গিতে বিষাক্ত বাতাসে ভরে গেছে প্লেনের খোল। বাতাসে অক্সিজেনের অভাব টের পাওয়া মাত্র যাত্রীদের মুখের কাছে স্বয়ংক্রিয়ভাবে নেমে আসে অক্সিজেন মাস্ক। সেই সময় হেলিওস ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 18,000 ফুট উচ্চতায়। প্লেনের পাইলটরা বারবার চেষ্টা করে যাচ্ছিলেন এটিসির সঙ্গে সংযোগ স্থাপন করার, নিজেদের আশু বিপদের কথা তাদের জানানোর। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণেই হোক বা অন্য কোনো কারণে যোগাযোগের সব চেষ্টাই বিফল হচ্ছিল। এই ঘটনার কয়েক মিনিটের মধ্যেই এটিসির সঙ্গে প্লেনের সমস্ত রকম সংযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। এমনকি এটিসি গ্রাউন্ডের প্রফেশনালরাও হেলিওসের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করেন বহুবার, কিন্তু সব চেষ্টাই বিফল হয়। সব যোগসূত্র হারিয়ে মেঘের ওপারে ক্রমাগত আরো উচ্চতায় উঠে যেতে থাকে হেলিওস। সাধারণত সাইপ্রাস থেকে গ্রিসের অ্যাথেন্স যেতে 1 ঘন্টা 45 মিনিটের মতো সময় লাগে। সেই হিসেবে অ্যাথেন্স শহরে 10:50 নাগাদ পৌঁছে যাওয়ার কথা ছিল হেলিওসের। এদিকে বিমানটি ছাড়ার 20 মিনিট পরেই অর্থাৎ 9:23 নাগাদ বিমান পৌঁছে যায় প্রায় 34,000 ফুট উচ্চতায়, যেটা একেবারে অস্বাভাবিক। 9:37 বিমান অ্যাথেন্সের ফ্লাইট ইনফরমেশন রিজিয়নে পৌঁছে যায়।
10:12 থেকে 10:15 এই সময়ের মধ্যে এথেন্সের এটিসি বিমানটির সঙ্গে নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। তারাও হেলিওস 522 থেকে কোনোভাবে কোনো উত্তরও পায় না। এদিকে ঘড়ি 11টার কাঁটা ছুঁই ছুঁই। তখন বিমানটির এথেন্সে ল্যান্ডে করে যাবার কথা 10:45। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও হেলিওসের দেখা নেই। এবার চিন্তার বাজ পড়ে কর্তৃপক্ষের কপালেও। কোথায় গেল হেলিওস 522? 121 জন জলজান্ত মানুষকে নিয়ে সে কি মেঘের রাজ্যে উধাও হয়ে গেল? স্বাভাবিকভাবেই প্রথমে মনে করা হয়েছিল কোনো সন্ত্রাসবাদী বোধহয় বিমানটিকে হাইজ্যাক করেছে। ঠিক কি হয়েছে তা বোঝার জন্য তখনই একটি আপদকালীন কমিটি গঠন করা হয় এথেন্সে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অভিজ্ঞ পাইলট সহ দুটি অত্যন্ত উন্নত F-16 ফাইটার জেটকে বোয়িং বিমানটির খোঁজ করতে পাঠানো হয়। যুদ্ধকালীন প্রস্তুতিতে আকাশে উড়ে নজরদারি বিমান। বেশ কিছুক্ষণ আকাশে চক্কর কাটার পর হঠাৎ করেই বোয়িং বিমানটিকে দেখতে পায় তারা। সঙ্গে সঙ্গে ফাইটার বিমান দুটো ফলো করতে থাকে বোয়িং বিমানটিকে। বোয়িং বিমানটির উড়ার মধ্যে একটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল। ফাইটার বিমান পাইলটদের নজর এড়ায় না সেটা। দ্রুত গতি বাড়িয়ে একটি ফাইটার বিমান হেলিওসের খুব কাছে চলে যায় শুধুমাত্র এটা দেখার জন্য যে প্লেনের ভিতর কি চলছে। বোয়িং বিমানের ককপিটের যতটুকু অংশ দেখা যাচ্ছিল তাতে ফাইটার প্লেনের পাইলট দেখেন কো-পাইলটের জায়গায় প্রায় পুতুলের মতো বসে রয়েছে একজন। তার মাথা ঝুঁকে পড়েছে কাঁধের এক পাশে। কিছুই বুঝতে পারে না সে। কো-পাইলট কি তবে জ্ঞান হারিয়েছে? পাইলটও বা কোথায়? মনের মধ্যে হাজার প্রশ্ন বের করে এসেছে তখন। দেরি না করে ফাইটার প্লেনের পাইলট তখনই প্লেনটির পেছনের দিকে যায় আর জানালা দিয়ে যাত্রীদের অবস্থা বোঝার চেষ্টা করে। সাধারণত বিমানের পাশে যদি কোনো ফাইটার প্লেন চলে আসে তাহলে আগ্রহী যাত্রীদের মধ্যে কেউ না কেউ সেই ফাইটার প্লেনটির দিকে অবশ্যই একবারের জন্য হলেও তাকাবে। কিন্তু পাইলট দেখলেন পাশাপাশি উড়া ফাইটার প্লেনের দিকে একজন যাত্রীও তাকাচ্ছে না। সবাই অক্সিজেন মাস্ক মুখে লাগিয়ে চুপচাপ বসে আছে। বিমানের সমস্ত যাত্রীকে ওইভাবেই অক্সিজেন মাস্ক মুখে লাগিয়ে কাঠের পুতুলের মতো বসে থাকতে দেখে এক আশ্চর্য ভয়ের শিহরণ বয়ে যায় ফাইটার পাইলটের শরীরে। ঠিক এই সময়ে ঘটে যায় আরো একটি ঘটনা। ফাইটারের পাইলট লক্ষ্য করলেন বিমানের ভিতর এক ব্যক্তি তাড়াহুড়ো করে কেবিন থেকে ককপিটের দিকে যাচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই দেখতে পাওয়া যায় লোকটি পাইলটের সিটে গিয়ে বসলেন। ফাইটার বিমানের পাইলট তাকে দেখতে পেয়ে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। বোয়িং বিমানের লোকটিও তখন ফাইটার বিমানের পাইলটকে দেখতে পেয়ে ইশারা করে কিছু একটা বলতে চায়, কিন্তু লোকটি কিছুই স্পষ্ট করে ইশারা করতেও পারছিলেন না। কি এক ভুতুড়ে কাণ্ড কারখানা যেন চলছে অভিশপ্ত হেলিওসের ভিতর। কিছু বুঝে উঠতে না পারলেও বোয়িং বিমানের ওই ব্যক্তির চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ দেখতে পাচ্ছিলেন ফাইটার বিমানের পাইলট। ঠিক আর কয়েক মিনিট পরেই অর্থাৎ 11:50 নাগাদ হেলিওস প্লেনের বাম দিকের ইঞ্জিনটি কাজ করা বন্ধ করে দেয়। বাম দিকে সাংঘাতিক রকমের ঝুঁকে পড়ে বিমান আর ওই অবস্থাতেই অসম্ভব গতি নিয়ে নিচে নেমে আসতে শুরু করে। ককপিটের পাশের কাছে দিয়ে যেটুকু চোখ যায় তাতে ফাইটার পাইলট দেখতে পাচ্ছিলেন হেলিওসের ভিতরের ওই ব্যক্তি ককপিটে বসে প্লেনটিকে প্রাণপণে সোজা করার চেষ্টা করে চলেছেন, কিন্তু কোনোভাবেই হেলিওসকে আর তিনি কন্ট্রোল করতে পারছেন না। আরো মিনিট 10 পর বেলা 12টা নাগাদ প্লেনের ডান দিকের ইঞ্জিনটিও কাজ করা বন্ধ করে দেয়। প্লেনের দুটো ইঞ্জিনই তখন বন্ধ। ডানাভাঙা পাখির মতো গোত্তা খেতে খেতে এর ঠিক 4 মিনিট পরে এথেন্সের 40 কিলোমিটার দূরের এক পাহাড়ে আছড়ে পড়ে অভিশপ্ত হেলিওস। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে নেমে যাওয়া হেলিওস মুহূর্তেই টুকরো টুকরো হয়ে মুখ থুবড়ে পড়ে আর দাউ দাউ করে জ্বলে ওঠে কালান্তক আগুন। অত বড় দুর্ঘটনার পরে ওই বিমানে আর কেউ কি বেঁচে থাকতে পারে? অসম্ভব। চোখের সামনে 121 জন যাত্রীর এই ভয়াবহ পরিণাম দেখে ভয়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে যান নজরদারি বিমানের পাইলটও। ধ্বংস হয়ে যাওয়া বিমানটির খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় সব জায়গায়। সঙ্গে সঙ্গেই দুর্ঘটনাস্থলে ছুটে আসে রেস্কিউ টিম, কিন্তু ততক্ষণে সব শেষ।
121 জন হতভাগ্য মানুষের পুড়ে কালো হয়ে যাওয়া লাশগুলো একটা একটা করে বাহিরে বের করা হয়, নিয়ে যাওয়া হয় পোস্টমর্টমের জন্য। কিন্তু চমকের এখানেই শেষ নয়। মৃতদের অটোপসি রিপোর্ট দেখে ঘাবড়ে যান সরকারি বড় কর্তারাও, কারণ পোস্টমর্টেম রিপোর্টে স্পষ্ট বলছে সেদিন প্লেনে যতজন যাত্রী ছিল তারা কেউই প্লেন ক্র্যাশ হওয়ার কারণে মারা যাননি, তারা মারা গেছেন দুর্ঘটনার বহু আগেই। প্লেন মাঝ আকাশে থাকাকালীনই কি এক রহস্যজনক কারণে একে একে দম বন্ধ হয়ে মারা গেছেন প্লেনের প্রত্যেক যাত্রী, মেইন পাইলট, কো-পাইলট। পরে ব্ল্যাক বক্স রিপোর্ট থেকে জানা যায় যে বাঁদিকের ইঞ্জিনের তেল শেষ হয়ে যাওয়ায় প্রথমে হেলিওসের বাঁদিকের ইঞ্জিনের বন্ধ হয়ে যায়, পরে তা ভারসাম্য হারিয়ে ভেঙে পড়ে মাটিতে। কিন্তু আসল প্রশ্ন তো অন্যখানে। তদন্তকারী অফিসারদের মাথায় ঢুকছিল না একটাই কথা, বিমানটি ক্র্যাশ হওয়ার অনেক আগে মাঝ আকাশেই কিভাবে মারা গেল সমস্ত যাত্রী। এই ভুতুড়ে ঘটনার কোনো সন্তোষজনক ব্যাখ্যাই মিলছিল না। রহস্য ঘনীভূত হতে থাকে, কাগজে লেখালেখিও শুরু হয়, উপর মহলের চাপে নতুন করে শুরু করা হয় ইনভেস্টিগেশন। তন্ন তন্ন করে তল্লাশি চালানো হলো ভাঙা বিমানটির ভেতর, যদি কিছু ক্লু মেলে যা থেকে জানা যায় ঠিক কি ঘটেছিল সেই অভিশপ্ত দিনে। তদন্ত করতে করতে এক সময় এক ইনভেস্টিগেটিভ অফিসারের দৃষ্টি যায় প্লেনের ককপিটের উপর রাখা কন্ট্রোলের দিকে। ওখানে একটি বাটন ছিল যাতে প্লেনের প্রেসার কন্ট্রোল করা হয়, আর এই বাটনটির মধ্যেই লুকিয়ে ছিল রহস্যের উত্তর। এরপরেই জলের মতো পরিষ্কার হয়ে যায় সেদিনের সমস্ত ঘটনা। ওই প্রেসারাইজ বাটনটি এমন একটি বাটন যেটি প্লেনের ভেতরের বাতাসের চাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সাধারণত এই প্রেসারাইজ বাটনটিকে অটোমেটিক মোডেই রাখা হয়, তবে কখনো যদি এই অটোমেটিক প্রেসারাইজ বাটনটিকে ম্যানুয়াল মোডে রাখা হয় তাহলে প্লেনের পাইলট এবং কো-পাইলট সজাগ দৃষ্টি রাখেন ওই বিশেষ বাটনটির উপর। হেলিওসের সঙ্গে সেদিন ঠিক কি হয়েছিল জানতে আপনাদের নিয়ে যাব ঘটনার ঠিক একদিন আগে। নির্দিষ্ট যাত্রার আগের দিন এই বোয়িং বিমানটি নিজের রুটিন সার্ভিসে গিয়েছিল। সেখানে প্ল্যান্টের সার্ভিসিং হয় আর সেখানে প্রেসার বাটনটিকে ম্যানুয়াল মোডে সেট করে দেওয়া হয়। এরপর নির্দিষ্ট দিনে যখন পাইলট বা কো-পাইলট বিমানটিকে নিয়ে আকাশে উড়েন তখন তাদের দৃষ্টি একবারের জন্য ওই প্রেসার বাটনের দিকে যায়নি। তারা জানতেই পারেননি বিমানের ম্যানুয়াল প্রেসার মোডটি অন আছে, অটোমেটিক নেই, যে কারণে একটি নির্দিষ্ট উচ্চতায় ওঠার পরেই বিমানের মধ্যে অক্সিজেনের মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে। তার ফলে বিমানের মধ্যে বসে থাকা যাত্রীদের ধীরে ধীরে অস্বস্তি হতে শুরু হয়। বিমানের অক্সিজেনের মাত্রা কম হতে শুরু করায় বিমান অ্যালার্ম দিতে শুরু করে। অনুমান করা হয় যে দুর্ভাগ্যবশত সেই অ্যালার্মটিকে পাইলটরা টেক অফ অ্যালার্ম ভেবে ভুল করেন এবং এটিসির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু যান্ত্রিক গোলযোগ হওয়ায় এটিসির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ভাবছেন তো এতদিনের অভিজ্ঞতা সম্পন্ন পাইলট এবং কো-পাইলটের এত বড় ভুল কি করে হয়? একেই বোধহয় বলে নিয়তির পরিহাস। প্লেনে অক্সিজেনের মাত্রা কম হতেই সমস্ত যাত্রীদের মুখের সামনে অটোমেটিক অক্সিজেন মাস্ক নেমে আসলেও ককপিটে অক্সিজেন মাস্ক অটোমেটিক্যালি নামে না, সেটিকে বের করে তারপর মুখে লাগাতে হয়। কিন্তু অক্সিজেনের মাত্রা হঠাৎ অনেকটাই কম হয়ে যাওয়াতে প্লেনের দুজন পাইলটই অজ্ঞান হয়ে যান। এরপর বিমানটি অটো পাইলট মোডে চলতে থাকে এবং বিমানে বসে থাকা যাত্রীরাও ধীরে ধীরে নিস্তেজ হতে শুরু করে, কারণ অক্সিজেন মাস্ক যেটা মুখের সামনে নেমে আসে তার সময়কাল থাকে মোটামুটি 10 থেকে 12 মিনিট। সে সময় পেরিয়ে যেতেই প্লেনের মধ্যে উপস্থিত প্রায় সব যাত্রী একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন। একজন মাত্র ব্যক্তি বেঁচে ছিলেন তখনও, তিনি বিমানের সেই তৃতীয় পাইলট অ্যান্ড্রিয়াস। এবার মনে হতেই পারে যে এত লোক যখন অক্সিজেনের অভাবে মারা গেল তখন একজন লোক কি করে বেঁচে রইল? আসলে অ্যান্ড্রিয়াস ছিলেন একজন স্কুবা ডাইভার। স্কুবা ডাইভার জলের নিচে নিজের শ্বাস অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারেন, ফলে প্রচন্ড কষ্ট হলেও বেঁচে থাকার একটা শেষ চেষ্টা করেছিলেন অ্যান্ড্রিয়াস। কোনোভাবে তিনি ককপিটের সামনে যান এবং প্লেনটিকে কন্ট্রোল করার চেষ্টাও করেন, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। ততক্ষণে পুরো বিমানটি হয়ে ওঠে মৃতদেহের স্তূপ। তবে অ্যান্ড্রিয়াস জীবনের শেষ সময় পর্যন্ত প্লেনটিকে কন্ট্রোল করার চেষ্টা করে গিয়েছিলেন। শেষে তিনি যখন বোঝেন তার আয়ু ধীরে ধীরে শেষ হয়ে আসছে এবং বিমানটির একটি ইঞ্জিনও একদিকে বন্ধ হয়ে গেছে, তখন তিনি সেই বিমানটিকে জনবসতি থেকে অনেক দূরে নিয়ে যাবার চেষ্টা করেন। পরে আরেকটি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় বিমানটি সব শুদ্ধ ভেঙে পড়ে পাহাড়ের কোলে।
এই ঘটনার প্রায় 15 মাস পরে অ্যাথেন্সের আধিকারিকরা একটি রিপোর্ট প্রকাশ করেন। সেদিন ঠিক কি হয়েছিল হেলিওসের ভিতরে তারই ব্যাখ্যা ছিল সেই রিপোর্টে। এই রিপোর্ট থেকে পরিষ্কার হয় যে প্লেনে যা ঘটেছিল তার জন্য দায়ী শুধুমাত্র একটি বাটন, আর দায়ী পাইলট আর কো পাইলটের অভিজ্ঞতার খামতি, যারা সেই বাটনটির দিকে মনোযোগই দেননি। তবে সার্ভিস সেন্টারের যে ব্যক্তি ঘটনার আগের দিন হেলিওসের সার্ভিসিং করেছিলেন তারও কি দোষ কম ছিল, নাকি সবটাই নিয়তি? আপনাদের কি মনে হয়?